তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে রেখেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে রেখেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে এতদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মাত্র 16 বছর বয়সী এক বাচ্চা মেয়েকে বাসর ঘরের দিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। কিছুক্ষণ আগেই কবুল বলে এসেছে সে, গায়ে এখনো মেরুন রঙা পাঞ্জাবি। রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়ে বিদেশ থেকে ফেরা মাত্রই বিয়েতে রাজি হয়েছে সে। এমনকি কনের মুখ না দেখে বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে। অথচ বাসর ঘরে ঢুকেই যে এভাবে একটা চমক খাবে তা ভাবেনি। বিছানায় ফুলের সমাহারের ঠিক মাঝে বসা কিশোরী শ্রাবণকে এক পলক দেখে আরো বেশি গুটিয়ে এলো। এলোমেলো করে কোনো মতে পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে। ঠোঁট চেপে ঘোমটার আড়াল থেকে দেখার চেষ্টা করলো তথাকথিত বুড়ো লোকটাকে। তবে এই মুহূর্তে ঘোমটার আড়াল থেকেই ধারা আবিষ্কার করলো চাচির কথা মতো তাকে মোটেও কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি। তার সামনে হয়ে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর, একদম ছোট্টবেলায় তার দাদির মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো। এত সুন্দর লোকটা তো মোটেই বুড়ো নয়। বিষয়টা ভেবেই আরো গুটিয়ে এলো ধারা। চোখ নামালো সহসা, ভয় পেল, অজানা আশঙ্কার ঠোঁট কেঁপে উঠল। হুট করে মনে হলো তাকে যদি এখন এই লোকটা মারে। গ্রামে যে কতবার এসব দেখেছে সে তো শুনেছিল স্বামীটা নাকি অনেক খারাপ হয়, মাঝে মাঝে মারধর করে। এখন কি এই লোকটা তাকে আঘাত করবে? এবার আরেকটু কুণ্ঠিত হলো মেয়েটা, ঠোঁট ফুপিয়ে কান্না পেল। এদিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকলো তার এখন কি করা উচিত। সে আসলে ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো। মেজাজ খারাপ হলো। নিজেকে শান্ত রেখে বড় করে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে এলো বিছানার কাছে এগিয়ে। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা। চুরির রিনিচিনি শব্দে মুখরিত হলো নীরবতা। শ্রাবণ বোঝেনি কেন মেয়েটা হুট করে লাফ দিল। পুরোপুরি বিছানার কাছে আসতেই ধারা দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করলো। পায়ের কোমল হাতের স্পর্শ পেতেই চমকালো শ্রাবণ, কিন্তু নড়ল না, সে কুচকে রইল। সালামের পাট চুকিয়ে দাঁড়ালো ধারা, ঘুমটা এখনো গলা অবধি। মাথা নিচু করেই হাত কসলাতে শুরু করলো। এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা বলেছিল, স্বামী আসলে পা ছুঁয়ে সালাম করবা। শ্রাবণ ফ্রুকুচকে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটা ছটফটানি কেন এভাবে মুচড়াছে মেয়েটা। সে কি কিছু বলছে নাকি করেছে? কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেয়েটা হয়তো ছটফট করছে, তাই ফট করে বলল, ঘুমটা উঠিয়ে নাও। স্বামী সব কথা শুনবি। বারবার এই কথা বলার
হয়েছে ধারাকে। সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয়, না হলে আল্লাহ বেজার হয়। গুরুজনের কথা মনে রেখেছে ধারা, তাই সে বাধ্যের মতো দুহাত উঠিয়ে ঘোমটা উঠিয়ে ফেলল। সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্ত জবার ন্যায় মুখশ্রী দেখা পেল শ্রাবণ। স্নিগ্ধ মুখটা চোখে পড়তে কুচকানো ফ্রুজরা শিথিল হয়ে এলো। গাঢ় করে কাজল দেওয়া টানা টানা চোখটা নিচে নামানো সদ্য ফুটা কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজোড়া রাঙিয়ে তুলেছে। বয়সের কৈশোর সুলভ স্নিগ্ধতা আর ভয়ের মিছিলে থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিঃশব্দ প্রতিবাদ। পাতলা গোলাপি ঠোঁটজোড়া ক্ষীণ কাঁপছে ধারার। নাকের পাশে ছোট্ট তিলটা মুহূর্তেই নজর এলো শ্রাবণের। সাথে সাথে ঢোক গেল শ্রাবণ। কি এক পরিস্থিতিতে পড়ল সে, ধারা বুঝলো না কিছু। লাল রঙা শাড়িটা তার কোমল হাত দুটো আঁচল জড়িয়ে রেখেছে, বাচ্চাদের মতন যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস। ছোট ছোট চুলগুলো কপালে এসে সুড়সুড়ি দিয়ে বিরক্ত করলো ধারা। চুড়ি পরিহিত হাতটা উঠিয়ে ঠিক করলো চুল। ঘামে ভেজা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। শ্রাবণ এবার ঠোঁট কামড়ে তাকালো তার ধারার দিকে। এক মুহূর্তের জন্য আবিষ্কার করলো মেয়েটার বয়স কম, তবে স্নিগ্ধতা অফুরন্ত। গলা ভারী হয়ে এলো তার। চোখ সরিয়ে নিল সেই মুখ থেকে, কারণ তার সামনে থাকা এই কিশোরী মেয়েটা কোনো স্ত্রী নয়, একেবারে শিশু। কোনো ভালোবাসা উদ্রেক হলো না তার ভিতর, বরং জেগে উঠল এক প্রবল মায়া। কিছুক্ষণ ভেবে নিজেকে বুঝ দিল শ্রাবণ। ধারার দিকে তাকাতেই দেখলো মেয়েটা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার বা শোনার অপেক্ষাতে আছে। ওর অমন উৎসুক দৃষ্টিতে অপ্রস্তুত হলো শ্রাবণ। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ধারা ঠোঁট ভেজালো শাড়ির আঁচল ঠিক করে নিয়ে মিনমিন করে বলল, ধারা। শ্রাবণ মাথা নাড়ালো। এর মধ্যে উপলব্ধি করলো মেয়েটার কণ্ঠটা অনেক স্নিগ্ধ, অনেক মায়াময়। এত সুন্দর সাবলীল সংযত কণ্ঠ তো আজকাল মেয়েদের মধ্যেও দেখা যায় না, অথচ কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমল কণ্ঠস্বরে। শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে বলল, সোফায় ঘুমাতে পারবে? ধারা আর চোখে পাশে থাকা সোফাটা দেখে নিল। শ্রাবণের দিকে তাকিয়ে আবারও বাধ্যের মাথা নাড়ে জানালো, জি পারবো। শ্রাবণ সন্তুষ্ট হলো। তার এমনিতেও কোনো কেন জানি খুব অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না কিছুই। বিদেশ থেকে ফিরে যে তাকে বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে হবে, এটা আগে জানলে ফিরতই না সে। দ্রুততার সাথে শ্রাবণ বিছানা থেকে ফুল ঝেড়ে ফেলে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো। এরপর বাম হাতে নিজের ঘাড় ডুলে বলল, ঘুমিয়ে পড়ো তাহলে। বলতে দেরি, কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করলো না শ্রাবণ। ওদিকে মুখ ফিরে চোখ বুজে ফেলল লোকটা। এদিকে ধারা অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো শ্রাবণের পিঠের দিকে। অবাক হলো এত সুন্দর ব্যবহারে। তাকে বকাবকি করলো না, গ্রামের লোকগুলোর মতো মারলো না। বেবি মুচকি হেসে শুকর আদায় করলো সে। গ্রামের মেয়ে ধারা ছোটবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচির বোঝা হয়ে দাঁড়ালো, তখনই মায়া করে টাকার বিনিময়ে শ্রাবণীর বাবা সামিউল সাহেব ধারাকে গ্রাম থেকে নিয়ে এলেন। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই ধারাকে বিয়ে করিয়ে দিবেন, কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলে মাথায় বুদ্ধি উদয় হয় তার। ধারার মতো এত লক্ষ্মী একটা মেয়েকে ছাড়তে ইচ্ছে হলো না আর, তাই নিজের ছেলে শ্রাবণের সাথে বিয়ে পড়িয়ে দিলেন তিনি। কিন্তু বেচারি ধারা কিছু বুঝতেই পারে না। তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো, তখন তার চাচি তাকে বলেছে, তোকে বুড়ো লোকের সাথে বিয়ে দেবে। ইনি ভীষণ মন খারাপও হয়েছে ধারার, কিন্তু ছোট্ট থেকে অবহেলা জর্জরিত মেয়েটা আর মুখ খোলেনি। যদিও এখন সে বুঝতে পারলো লোকটা মোটেই বুড়ো নয়। প্রচুর গরম লাগছে ধারার, তাই কোনো মতে সোফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়ল। তবে শোয়ার আগে পরনের শাড়িটা আলগা করলো ধারা। আগে কখনো এমন ভারী কাজের শাড়ি পরা হয়নি তার, খুবই অস্বস্তি লাগছিল। এভাবেই থাকতে ধারা শুয়ে পড়তেই হুট করে শ্রাবণের গুমুট কঞ্চ ভেসে আসলো। লাইট অফ করলে ভয় পাবে? সহসা চোখ ফেরালো ধারা, দেখলো লোকটা ওদিক ফিরেই কথাটা বলছে। তাকে দেখছে না কেন কে জানে,
কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো ধারা। সে শুনেছিল শহরের বড় লোকেরা আলো নিভিয়ে ঘুমায়, তাই সে ধীরে কণ্ঠে আওড়ালো, আমি অন্ধকারে ভয় পাই না, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। এবার পিঠ ফিরে থাকা শ্রাবণ ওভাবে ফ্রিকুচকাল। আজব তো, মেয়েটা কি একটু বেশি অদ্ভুত। কথাটা এমনভাবে বললো যেন অন্ধকারে থেকে অভ্যস্ত। অত কিছু ভাবার আর সময় পেল না শ্রাবণ। তীব্র মাথা যন্ত্রণা আর এমন এক কাণ্ড, হাওয়া মেজাজ চরম খারাপ তার। এক লম্বা ঘুম প্রয়োজন টের পেতেই চট করে লাইট অফ করে চোখ বুঝলো শ্রাবণ। আপাতত সবকিছু ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেলল। অথচ অন্ধকারে সেই আবছা লোকটার পিঠের দিকে তাকিয়ে রইল ধারা। লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে? আবার এক বিছানাতেও তো ঘুমোতে দিল না কেন? তাকে কি অপছন্দ করেছে? চোখ ফুলিয়ে কান্না পেল ধারার। ভয় পেল একটু। ছোট থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে। এসব কথা শুনে অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারধর করে। এখন কি এই লোকটাও তাকে মারধর করবে? চিন্তায় ভয়ে আতঙ্কে সারা রাত আর ঘুমাতে পারল না ধারা। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠা হয় শ্রাবণের অভ্যাস, তাই বরাবরের মতো আজও ভোরের আলো ফুটতে তার চোখ মেলতে শুরু করলো। কিছুক্ষণ ঘুমের রেস কাটিয়ে উপর হয়ে শুলো সে। এরপর ধীর গতিতে চোখ জোড়া খুলতে দেখতে পেল এক মনোহর দৃশ্য। জানালার ফাঁক গলে আসা ভোরের ক্ষীণ আলোতে ফুটন্ত এক কিশোরীর মুখশ্রে স্নিগ্ধতার সাথে আলো ছড়াচ্ছে। এক সেকেন্ডের জন্য কিছু বুঝল না শ্রাবণ। খানিক সময় পরেই তার সবকিছু মনে পড়ল। আর মনে পড়তে তৎক্ষণাৎ দীর্ঘশ্বাস ছাড়লো শ্রাবণ। আবারও মনে মনে অসন্তুষ্ট হলো বাবা মায়ের উপর। কি দরকার ছিল এত ছোট্ট একটা মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার? চোখ বুঝে এসব চিন্তায় কাহিল হলো। আবারও চোখ মেলে তাকালো শ্রাবণ। গভীর দৃষ্টি ফেললো সোফায় কোনো মতে ঘুমাতে থাকা ধারার দিকে। ধারার গালে পড়ে থাকা এক গোছা এলোমেলো চুল নিঃশ্বাসের সাথে হালকা দোল খাচ্ছে ঠোঁট জোড়া। আজ খোলা নিঃশব্দ নিঃশ্বাসটাও টের পাচ্ছে শ্রাবণ। সে আরও দেখলো মেয়েটার চোখ বন্ধ থাকার পরেও সেই কাজল ঘেরা পাপড়িগুলো মনে করিয়ে দিচ্ছে গতরাতের থমথমে নীরবতা। শ্রাবণ গতরাতে তাদের মধ্যে হওয়া কথোপকথন মনে করলো আর বুঝলো মেয়েটা অনেক সহজ সরল, নইলে এক কথাতে সোফাতে শুতে রাজি হবে কেন? আর শ্রাবণের অদ্ভুত আচরণে অবাক হবেই বা না কেন? ধারার তো পৃথিবীকে চেনার, জীবনের মানে বোঝার বয়স তার হয়নি, অথচ এখন সে তার স্ত্রী। কথাটা ভাবতেই বুকের ভেতর কিছু একটা ছটফট করে উঠল শ্রাবণের। এই যে বিয়ে, এই যে রাত, সবকিছু যেন ধারার উপর এক নির্মম বোঝা হয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। তবুও মেয়েটির মুখে প্রশান্তি দেখে শ্রাবণ একটু হালকা বোধ করলো। মনে হলো হয়তো মেয়েটা একটু স্বস্তিতে ঘুমাচ্ছে, অন্তত এখন। হয়তো এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে নিরাপদ ঘুম। আর সেটা যদি হয় তবে সে কিছুটা সান্ত্বনা পেতে পারে। ধারা বেশ জড়সড় হয়ে সোফার দিকে ঘেঁষে ঘুমাচ্ছে। হয়তো আগে কখনো এমনভাবে এমন জায়গায় ঘুমায়নি। এক মুহূর্তের জন্য মায়া হলো শ্রাবণের। এভাবে মেয়েটাকে সোফায় ঘুমাতে বলা কি অনুচিত ছিল? তারই বা কী করার? মেয়েটাকে বউ হিসেবে মানতে ইচ্ছে করছে না যে। শ্রাবণ নিঃশব্দে উঠে বসলো, খুব ধীরে, যেন একটা পাতাও নাড়ানোর শব্দ না হয়। তারপর চুপচাপ জানালার কাছে এসে চোখে তখন নতুন ভাবনার ছায়া। এই কিশোরী এখন আমার দায়িত্ব। আমি চাইলেও এখন আর নির্বিকার থাকতে পারি না। এখন আমার উচিত হবে তাকে আঁকলে রাখা, তাকে বড় হতে দেওয়া সময়ের মতো ধীরে ধীরে। কিন্তু নরম ভোরের আলোয় দাঁড়িয়ে থাকা শ্রাবণ এই কিন্তুতেই আটকে গেল। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের আলোর রেখাটিকে চোখে মেখে নিতে চাইল। ভেতরের ধাঁধাটে ভাবনাগুলোকে স্পষ্ট করার চেষ্টা করলো, কিন্তু যতই ভাবছিল মনের ভেতরেই ততই গুটিয়ে আসছিল এক অসম্পূর্ণ বাস্তবতা। এই মেয়েটা তার স্ত্রী, তার ঘরে, তার জীবনে। তাকে সে কোথায় দাঁড় করাবে? এই প্রশ্নগুলো ঘুনির মতো তার মাথায় পাক খাচ্ছিল শ্রাবণের। বন্ধুদের মুখে ভেসে উঠল চোখে তাদের হাসি, ব্যঙ্গ, অবিশ্বাস। তারা নিশ্চয়ই বলবে,
তুই কিনা এক কিশোরী বিয়ে করে এনেছিস? কোনো মেয়ে ছিল না যে একেবারে স্কুল পড়ুয়া মেয়েটাকে নিয়ে এলি? শ্রাবণের কপাল কুঁচকে উঠল, গলা শুকিয়ে গেল। মনে হলো শরীরের রক্ত যেন গলায় এসে জমাট বেঁধে আছে। ঘুমন্ত ধারার মুখের দিকে আর একবার তাকালো শ্রাবণ। নিষ্পাপ মুখটা দেখে মায়া আর বিরক্তির মাঝে দুলতে লাগলো তার অনুভব। আমি কিভাবে এই মেয়েটাকে পাশে নিয়ে সমাজে দাঁড়াবো? আমার পরিচিতির পরিসরে এটা তো এক অদ্ভুত দৃশ্য হবে। কেবল হাসির খোরাক নয়, এক ধরনের অসম্মান। নিজেকে অদ্ভুত এক বেদনার মাঝে টেনে আনতে লাগলো শ্রাবণ। মনের কোণে রাগ জমছিল বাবার উপর, এই অবুঝ পরিস্থিতির উপর, এমনকি নিজের উপরও। তার মুখ শক্ত হয়ে এলো, চোয়াল আটসাট। এরকম আক্রোশ, নিজের নিঃশ্বাস টেনে নিল সে। না, এটা ঠিক না। আমি এমন পরিস্থিতিতে নিজেকে ফেলিনি। এটা আমার বেছে নেওয়া জীবন নয়। চোখ সরিয়ে নিয়ে এবার পেছনে তাকালো শ্রাবণ। সোফায় ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে নয়, বরং তার সঙ্গে জুড়ে দেওয়া এক অসমতাল সম্পর্কের দিকে। তারপর মনে মনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল শ্রাবণ। সিদ্ধান্ত নিল সে এই মেয়েটার সাথে এক ঘরে স্বামী স্ত্রীর মতো থাকবে না। না পারবে ভালোবাসতে, না পারবে অধিকার ফলাতে। আলতো করে চোখ বুজে নিচু স্বরে বিড়বিড় করল শ্রাবণ। মানুষ হিসেবে মায়া দেখানো যাবে, কিন্তু বউ হিসেবে কোনো অনুভূতি আসবে না এই মেয়ের ওপর। শ্রাবণের বাবা সামিউল শেখ প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক। তিনি নিজের সততা, বিচক্ষণতা, মহানুভবতার কারণে পুরো এলাকায় বেশ সমাদৃত। খুব বেশি বড়লোক না হলেও পুরো পরিবার নিয়ে দুবেলা মাছ ভাত খাওয়ার মতো উপার্জন আছে তার। একমাত্র ছেলে শ্রাবণ ও স্ত্রী সালমা বেগমের সাথে তিনি বেশ ভালোই আরাম আয়েসে দিন কাটাচ্ছেন। সারাদিন স্কুল থেকে বিকালে বাড়ি ফিরেন। এরকমই এক বিকেলে তিনি বাড়ি ফিরে জানতে পারেন গ্রামে তার মামাতো বোন শিলা ক্যান্সারে মারা গিয়েছেন। ছোট থেকে খেলাধুলা করে একসাথে বড় হয়েছিল তারা। তাই ছোটবেলার সেই খেলার সাথের সম্পর্কে মামাতো বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন মোহনপুর গ্রামে। কিন্তু সেখানে গিয়ে তিনি আরও এক করুণ দৃশ্য দেখলেন। শিলার ভাতিজি ছিল ধারা, মানে শিলা ছিল ধারার ছোট চাচি। আর গ্রামে গিয়েই সামিউল সাহেব ধারাকে দেখে জানতে পারেন মেয়েটাকে তার এই বড় চাচা চাচি মারাত্মকভাবে অত্যাচার করেছে। ফুলের মতো স্নিগ্ধ এই মেয়েটাকে দেখে তিনি আবেগে আপ্লুত হন। নিজের কোনো মেয়ে নেই সামিউল সাহেবের, অথচ মনে মনে পুষে রাখা কন্যার বাবা হওয়ার লোভটা আবারও জেগে উঠল ধারাকে দেখে। তিনি ধারার চাচা চাচিকে প্রস্তাব দেন যে তিনি ধারার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিতে চান, অথচ ধারাকে দিয়ে বাড়ির কাজ করানো তার চাচি নাকচ করে। শেষে বাধ্য হয়ে টাকার বিনিময়ে ধারাকে নিয়ে এসেছিলেন সামিউল সাহেব। ধারাও ছোট থেকে অন্যের উপর নির্ভর হয়ে চলে বলে কোনো আপত্তি করেনি। নিজেকে ভাসিয়ে দিয়েছে ভাগ্যের সমুদ্রে। আর শহরে আসার পর শ্রাবণের দেশে আসার খবর শুনে সামিউল সাহেবের মাথায় দারুণ বুদ্ধি জেগে ওঠে। ধারাকে এমনিতেই মেয়ে হিসেবে ভীষণ পছন্দ হয়েছিল তার। চেয়েছিলেন বউ বানাতে, এক বিন্দুও ভাবলেন না। ছেলে দেশে আসার সাথে সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে পড়িয়ে দিলেন। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলেন সামিউল সাহেব। তিনি আসলেই জানেন না যে তিনি ঠিক করেছেন কি না, কিন্তু যে যা করেছেন ভালোর জন্যই করেছেন। চোখে আঙুল বুলিয়ে আবারও চশমাটা পরে নিলেন তিনি। তার সামনে থাকা জায়নামাজের দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। ফজরের নামাজ পড়া শেষ। তারপর মনটা যেন একটু শান্তই হলো তার। কিছুটা নীরবতায়, ধীরতায় নিজেকে বোঝাতে লাগলেন, ভুল হোক বা শুদ্ধ, আমি অন্তত ওকে নরক থেকে উদ্ধার করেছি। ছেলেটা যদি বুঝে সময়ের সাথে যদি ধারার নিজের আত্মবিশ্বাস গড়ে তোলে, তবে এটা হয়তো ঠিক সিদ্ধান্ত হয়ে উঠবে। সামিউল সাহেব জানেন তিনি সমাজের একজন শিক্ষক, শত শিশুর হাতে বই তুলে দিয়েছেন, কিন্তু এই এক মেয়েকে জীবনের সুযোগটা তুলে দিতে চেয়েছেন। তিনি হঠাৎ খুব দৃঢ় কণ্ঠে নিজেকে বললেন, ভবিষ্যৎ তো কেউ জানে না, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ যদি নিয়ত ভালো দেখেন তাহলে ফল কখনো মন্দ হয় না। আজকের অস্বস্তি হয়তো কালকের আশীর্বাদ হয়ে উঠবে। বুকের গভীরে জমে থাকা সংশয়ের মেঘ একটু সরল যেন। চোখ তুলে আকাশের দিকে তাকে মৃদু হাসলেন সামিউল সাহেব। দেখা যাক, সময় বলবে আমি একজন দায়িত্ববান বাবা ছিলাম নাকি নিঃস্বকে এক আবেগপ্রবণ মানুষ। কিন্তু আমি বিশ্বাস করি
ধারার ভাগ্যে এখনো অনেক ভালো কিছু লেখা আছে, শুধু একটু সময় লাগবে। সালমা বেগম হাতে চায়ের পাত্রটা নামিয়ে বারান্দার দিকে এলেন। চোখে মুখে কিছুটা ক্লান্তি, কিছুটা চিন্তার রেখা। ফজরের নামাজ পড়ে উঠেই দেখছেন স্বামী জানামাজে বসে অনেকক্ষণ গম্ভীর হয়েছিলেন। ভেবেছিলেন নামাজ শেষে উঠে যাবেন, কিন্তু তিনি তখনও বসে। চোখে একটা স্থিরতা, যেন ভেতরে কোথাও এক দ্বন্দ্ব চলছে। সামুল সাহেব আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, ভাবনার সাগরে ডুবেই ছিলেন। ঠিক তখনই সালমা বেগম হালকা গলায় বললেন, ঘুম হলো না বুঝি? সামুল সাহেব ধীরে মুখ ফিরালেন স্ত্রীর দিকে। হালকা হাসি ফুটে উঠল মুখে। ঘুম তো হয়, কিন্তু মন কি সবসময় ঘুমায় বলো? সালমা পাশে এসে বসলেন। গলার স্বর একটু থমথমে হয়ে উঠল তার। তিনি বেশ চিন্তিত মুখে বললেন, তুমি ভালো করেই জানো আমি কিছু বলিনি, কখনো তোমার সিদ্ধান্তে বাধা দেই না আমি। কিন্তু সত্যি করে বলো তো, এই বিয়ে এটা কি আমাদের ছেলের জন্য ঠিক হলো? ও কি আদৌ মেনে নেবে? একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে তিনি আবারও বললেন, শ্রাবণ এখনো কিছু বলে না মানে এই না যে সে মেনে নিয়েছে। আর মেয়েটা, সে তো ছোট্ট এক কিশোরী। একজন মায়ের চোখে আমি বুঝতে পারি ও এখনো বোঝেই না সে কি হয়ে গেছে, কথায় এসে পড়েছে। সামুল সাহেব স্ত্রীর কথাগুলো শুনে চুপ করে গেলেন কিছুক্ষণ। তারপর নিচু স্বরে বললেন, জানি তোমার ভয়টা অমূলক নয়, আমিও ভাবিনি যে সব এত জটিল হয়ে যাবে। কিন্তু একটা কথা বলো তো, যদি আমি ওকে না আনতাম, ওই বাড়িতে মার খেয়ে কাজ করে অবহেলায় মরেও যেত মেয়েটা। আমি ওকে শুধু আশ্রয় দিইনি সালমা, একটা সম্ভাবনা দিয়েছি, নতুন জীবনের সম্ভাবনা। যদি শ্রাবণ একটু বুঝে, যদি সময়টা ওদের দুজনকে গড়ে তোলে, তাহলে এটাকে ভুল বলা যাবে না। ওদের বয়সের পার্থক্যটাও খুব বেশি না, তোমার আমার মতোই। সালমা বেগম নীরবে শুনলেন। চোখের কোণে জমে থাকা অশ্রু ঝরল না ঠিকই, কিন্তু ভেতরের ভীতি ও মাশ্রিত যেন প্রতিটি কথার মাঝে মুখ ফুটে উঠেছিল। তিনি ফিসফিস করে বললেন, তা ঠিক বলছো, বয়স সমস্যা নেই, কিন্তু আমি শুধু আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবি। ওর ভালোটাই চাই। ও যদি কখনো আমাদের দোষ দেয়। সামুল সাহেব স্ত্রীর হাত ধরে বলেন, সে যদি কিছু বোঝে, একদিন ঠিক বুঝবে আমরা ওর ক্ষতি চাইনি। আমি নিজের আত্মজ সন্তানের জন্য যেমন ভাবি, ঠিক তেমনই ধারার জন্য আমার মন কাঁদে। মেয়েটা আমাদের ঘরের ছায়ে থাক, বড় হোক, মানুষ হোক, এটাই চেয়েছি আমি। বাকি পথ আল্লাহ ঠিক করবেন। সালমা একটু হালকা হাসলেন, যদিও চিন্তার রেখাগুলো পুরোপুরি মুছে যায়নি। স্বামীর কথা একটু দৃঢ়তা ছিল, সেই দৃঢ়তায় আবার একটু ভরসা খুঁজলেন তিনি। আচ্ছা, তোমার বিশ্বাস তাহলে আমিও রাখি, কিন্তু আল্লাহ যেন দুজনকেই বুঝ দেয়, একসাথে চলার শক্তি দেয়। সামুল সাহেব মাথা নেড়ে বলেন, অবশ্যই সময় সব প্রশ্নের উত্তর দেবে। ভোরের অন্ধকার মিলিয়ে গিয়ে পুরোপুরি সূর্যের দেখা মিলতে পিচপিচ করে চোখ মেলে তাকালো ধারা। সারা রাত এক ফোঁটা ঘুমিয়ে ক্লান্তিতে রাতের শেষে চোখ জোড়া তার লেগে এসেছিল। তাই বোধ হয় এত দেরিতে ঘুম ভাঙলো তার। আড়মোড়া ভেঙে উঠে বসতেই তার চোখ জোড়া ছানা পড়া। পেছনে চমকে বুকে থুতু দিল ধারা। আয় হায়, এই কোথায় সে? কার ঘর এটা? চোখ ঘুরিয়ে চারপাশে তাকাতেই তার হৃদস্পন্দন একটু থেমে যেন আবার নতুন করে শুরু হলো। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর হঠাৎই রাতের দৃশ্যপট চোখের সামনেই খেলা করতে লাগলো। মনে পড়ে গেল কার ঘর, কেন এখানে, কিভাবে, সবকিছু মনে পড়তে নিজেকে সামলে সোফায় সোজা হয়ে বসলো ধারা। তার এখন ঠিক কী করা উচিত ভেবে পেল না। নিজেকে গুছিয়ে সোফার এক করে চুপচাপ বসে গেল ধারা। কিন্তু এখন তার করণীয় কি? এই নীরব সকালে ভেতরে চলছিল একরস চিন্তার ঘূর্ণিপাক। ধারা যখন আকাশ পাতাল নিয়ে গভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই খট করে বাথরুমের দরজা খোলার আওয়াজ পেল। ধারা সতর্কতার দৃষ্টিতে তাকাতেই চোখে পড়ল সদ্য গোসল সেরে বেরিয়ে আসা এক পুরুষ অবয়ব। প্রথমে বিছানায় রাখা ফোনটা হাতে নিল সে, তারপর নিষ্প্রিয় ভঙ্গিতে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ধীরে ধীরে ঘরের মাঝে হেঁটে বেড়াতে লাগলো। এক হাতে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে
শুরু করলো শ্রাবণ, আর অন্য হাতে মোবাইলে ধরে কি যেন দেখছিল। সাদা ট্রাউজার পরা, সেই শরীরের উপর কোনো পোশাক নেই, ভেজা গা থেকে গড়িয়ে পড়ছিল পানির কণা। অদ্ভুত ঘোর লাগা দৃশ্য, শরীর জুড়ে জলকণার চিকচিকা ছটা। সূর্যের কিরণে ভেজা চুল ও বুক যেন ঝিলমিল করছে। ধারার চোখ আটকে গেল সেই দৃশ্যপটে। কোথাও কোনো কিছু যেন কেঁপে উঠল। এভাবে কোনো পুরুষকে প্রথমবার দেখছে সে। শ্রাবণের ভেজা বুকের দিকে কেন যেন খুব লজ্জা লাগলো তার। বুকের ভেতর লজ্জা আর অস্বস্তির গুমট জমি উঠল। নিঃশ্বাস আটকে গেল। আবিষ্কার করলো লোকটা অনেক সুন্দর, মারাত্মক ফর্সা। ঠিক তখন শ্রাবণ চোখ তুলে তাকালো তার দিকে। 1 সেকেন্ডের জন্য চোখ পড়ে গেল। ধারা যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল। বিরাট স্বাভাবিক ভঙ্গিতে শ্রাবণ জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ধারা যেন নিজের নিঃশ্বাস ফিরে পেয়েছে। এই মুহূর্ত স্বপ্ন না বাস্তব বোঝার মতো সময় পেল না। তবুও নিজেকে গুছিয়ে নিয়ে জড়ানো কঞ্চে বলল, জি হ্যাঁ, না মানে জি না। শ্রাবণ ফ্রিকুচকে তাকালো। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে এসে এক ঝলকে পুরো ধারাকে পর্যবেক্ষণ করলো। আরও বেশি বিরক্ত হলো খানিক। শাড়ি এলোমেলো পেঁচিয়ে বসে আছে, তাতে সে যেন আরও ছোট, আরও বেখাপ্পা লাগছে। শাড়ি যদি পরতেই না পারে তাহলে পরে কি দরকার? মনে মনে বিরক্ত হলো শ্রাবণ আর ভাবল, এই যে বাচ্চাদের মতো শাড়ি পেঁচিয়ে জড়সড় হয়ে বসে আছে, এসবের মানে হয়? আরেকটা বিষয় চোখে পড়লো শ্রাবণের। অতিরিক্ত সাজগোজ করেছে পেঁচিটা। মুখে ফাউন্ডেশনের বড় আস্তরণ, ঠোঁটে টুকটুকে লিপস্টিক। এমন করে সাজার কি দরকার ছিল? আর কাল রাতে ফ্রেশ হয়নি কেন মেয়েটা? ভেতরে ক্রমশ জমে ওঠা চরম বিরক্তি আর বিতৃষ্ণা নিয়েই মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে শ্রাবণ। হঠাৎই বলে উঠছে, তোমার কি কোনো সালোয়ার কামিজ বা গাউন এমন কিছু নেই? ধারা এক মুহূর্তের জন্য বুঝলো না। হুট করে এমন প্রশ্ন আশা করেনি যে। এরপরই একটু সময় নিয়ে বলল, সালোয়ার কামিজ আছে, কিন্তু ওইগুলো তো পুরনো। দ্বিতীয় বাক্যটাকে গুরুত্ব দিল না শ্রাবণ। সাথে সাথে খ্যাক করে বলে উঠল, এই মুহূর্তে বাথরুমে যাও, গোসল করে সালোয়ার কামিজ পরবে তুমি। আর খবরদার কোনো সাজগোজ করবে না, কথা বুঝতে পেরেছ? ধারা বাঁধের ন্যায় ওপর নিচ মাথা নেড়ে বলল, বুঝেছি। শ্রাবণ এবার টি শার্ট পরে নিল। ধারা এক পলক সেদিকে তাকে মিনমিন করে জিজ্ঞেস করল, আমি কি চুড়ি নুপুরও খুলে ফেলবো? শ্রাবণ ফ্রিকুচকে ধারার হাত ও পায়ের দিকে তাকালো। সরু চোখে তাকে গভীর বিরক্তিতে আদেশ ছুড়ে দিল, হ্যাঁ অবশ্যই। চুরি আর নুপুরের শব্দ অসহ্য লাগছে। ধারা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে। তাকে তো বলা হয়েছিল স্বামীর সাজগোজ পছন্দ করে, এই লোক বুঝি পছন্দ করে না? কিছু একটা ভেবে হঠাৎই উঠে দাঁড়ালো ধারা। শরীরে এখনো অবশ, মাথায় যেন হাজারটা প্রশ্ন ঘুরছে। তবুও সে স্থির চোখে তাকালো বাথরুমের দিকে। কিছুটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ধীরে ধীরে পা বাড়ল সে। শ্রাবণের গা থেকে আসা বেলি ফুলের গন্ধ, ঘরের ভেজা বাতাস আর আয়নার সামনে ঝুলতে থাকা তার কয়েকটা টি শার্ট, সব কিছু মিলিয়ে বাতাসটা ভারী লাগছে তার কাছে। একটু অস্বস্তি হচ্ছে। যারা স্বামীর অবাধ্য হয় তারা অনেক অত্যাচারী হয়। গ্রামে থেকে এসবই ছোট থেকে ধারা দেখে এসেছে। এর উপর বিয়ের আগে চাচির বলা কথাগুলো শুনে বেশ আতঙ্ক ছিল ধারা। ভেবেছিল তারও অবস্থা খারাপই হবে। তবে এখন পর্যন্ত যে স্বামী নামক পুরুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি, এই নিয়ে সন্তুষ্ট ও সাথে ভীষণ অবাকও। তাই বলে তো অবাধ্য হওয়া যাবে না। এই কারণে স্বামীর কথা শুনল ধারা। বাথরুম থেকে গোসল করে সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো। সব সাজ উঠে একদম পরিপাটি হয়ে এলো। প্রতিদিন সকাল সকাল গোসল করতেই ধারা পছন্দ করে, তাই আজও বিপরীত কিছু করলো না। কিন্তু বাথরুম থেকে বের হতেই ধারা চমকালো। বিছানায় বসে আছেন সালমা বেগম। তাকে দেখে ধারা সাহসা মাথা নামিয়ে এগিয়ে এলো। সালমা বেগম তার জন্য অপেক্ষা করছিলেন। ধারাকে দেখে তিনি বিছানায় থেকে উঠলেন, দুহাত বাড়িয়ে কাছে ডাকলেন ধারাকে। ধারা, এদিকে এসো তো মা। ধারা জানে ইনি তার শাশুড়ি মা, কিন্তু শাশুড়ির ব্যবহার এত ভালো হয়, কি আদর করে ডাকছে। অভিভূত হয়ে এগিয়ে গেল ধারা। সালমা এবার মেয়েটার দু হাত ধরে মাথায় হাত বুলিয়ে দিলেন। আদুরি কণ্ঠে জিজ্ঞেস করলেন,
রাতে ঘুমাতে কোনো সমস্যা হয়েছে? নতুন পরিবেশে মানিয়ে নিতে পেরেছো তো? ধারা একপাশে মাথা এলিয়ে দিয়ে বলল। জি, চেষ্টা করছি, কোনো সমস্যা হয়নি। সন্তুষ্ট হলেন সালমা বেগম। দীর্ঘশ্বাস ফেলে পুরো রুমে তাকে এবার সন্ধিহান কণ্ঠে জানতে চাইলেন। রাতে তুমি কথায় ঘুমিয়েছিলে? ধারা এক মুহূর্ত চুপ থাকলো, অত গভীর চিন্তা না করে তর্জনী আঙুল তুলে ইশারা করে বলল। ওই যে ওখানটায়। ধারার আঙুলের ইশারা অনুসরণ করে পাশে তাকালেন সালমা বেগম। অসহায় মুখে জিজ্ঞেস করলেন। সোফাতে? ধারা ধীরগতিতে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এ পর্যায়ে ভেতরে ভেতরে প্রচুর রেগে গেলেন সালমা বেগম। তার মানে তার আন্দাজে ঠিক হয়েছে, ছেলে তার মোটেও ধারাকে মেনে নিতে পারেনি, রেগে আছে এখনো। কিন্তু তাই বলে মেয়েটাকে সোফায় ঘুমাতে দেবে? এ শিখিয়েছেন তিনি ছেলেকে। তবুও কি আর করার, সবাই এখন সময়ের হাতে ছেড়ে দিতে হবে। দেখা যাক কি হয়। আবারও ঠোঁট গোল করে শ্বাস ফেলেন সালমা বেগম। ধারার কাঁধে হাত রেখে বললেন। কয়েকটা দিন কষ্ট করো ধারা, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা একটু চাপা, ওকে বুঝতে একটু সময় লাগবে। কয়েকটা দিন সময় দাও, দেখবে ও ঠিক তোমায় মেনে নেবে। ধারা বরাবরের মতো মাথা নাড়ালো। সালমা বেগম এবার কিছুক্ষণ থেমে কাতর স্বরে বললেন। আচ্ছা, তোমার ঘুমাতে মনে হয় সমস্যা হয়েছে। সোফাতে ঘুমানো মোটেই কমফোর্টেবল না। তুমি কি আমার সাথে ঘুমাতে চাও, অথবা আলাদা রুম? এই ঘরের পাশের রুমটা খালি আছে। আগে আমার ভাগ্নি থাকতো এই রুমে, তুমি চাইলে ও ঘরে থাকতে পারো। ধারা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলো, তারপর মিনমিন করে বলল। আপনারা যেখানে থাকতে দেবেন সেখানেই ঘুমাবো। বুকটা থক করে উঠলো সালমা বেগমের। নাক চাইতো, চোখ ছলছল করে উঠলো তার। মায়া হলো মেয়েটার উপর। ছোট থেকে ঠিক কতটা অত্যাচার করা হলে একটা মেয়ে এমন হয়ে যায়, কথাতেই বোঝা যাচ্ছে কতটা অভ্যস্ত ভয় পেতে, কতটা অভ্যস্ত মাথা নিচু করে থাকতে। সালমা বেগম এক মুহূর্তের জন্য নিজেকে শক্ত রাখতে পারলেন না। ধারা যে আজ তাদের বাড়িতে বউ হয়ে এসেছে, অথচ মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আশ্রয় নিয়েছে। তার চেয়েও বড় কথা, এই মেয়েটা ভালোবাসার আশায়, একটুখানি সম্মানের আশায় তার জীবনের সমস্ত ভয় আর দুঃসহ স্মৃতি পেছনে ফেলে রেখে এসেছে। তিনি আবারও ধারার মাথায় হাত রাখলেন। এবার একটু দৃঢ়ভাবে বললেন। এভাবে বলছো কেন ধারা? ভয় পেও না মা, তুমি তো এ বাড়ির বউ, এ বাড়ির দ্বিতীয় গিন্নি তুমি। আমার পরে তো এ পুরো বাড়ি তুমি সামলাবে। সংসারটা তোমার ধারা, এভাবে ভয় পেও না। এ বাড়িও এখন তোমার। আমি আর তোমার শ্বশুর যত দিন আছি কেউ তোমার অমর্যাদা করবে না। তুমি এই ঘরেই থাকবে, এই বাড়ির বউ হয়ে সম্মান নিয়ে। ধারা এবার হালকা একটা হাসি দিল, খুব সূক্ষ্ম সে হাসি, তবুও সেটাই তার মুখে প্রথম আশার রেখা এঁকে দিল। একটু সময় নিয়ে মিনমিন করে জানতে চাইল। আমি আপনাকে কি বলে ডাকবো? সালমা চোখ সরু করে হাসলেন, ফ্রিউচি জানতে চাইলেন। কি বলে ডাকতে ইচ্ছে করছে? মুখ অন্ধকার হলো ধারার। মনে পড়লো ছোটবেলায় ডাকা মা শব্দটা। সেই যে ছোটতে মা ডাকটা হারিয়েছে আর কখনো ডাকেনি। ঠোঁট কাঁপছে ধারার, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ছোটবেলার অস্পষ্ট স্মৃতির মতো একটা কণ্ঠস্বর মনে পড়ছে মা। সেই ডাকটা যেন বহু বছর আগে সময়ের নদীতে হারিয়ে গিয়েছিল। সে মাথা নিচু করে ফিসফিস করলো, বলল। আমি কখনো মা বলে ডাকিনি কাউকে। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? এই মুহূর্তে যেন থমকে গেল চারপাশ। গলার স্বরটা এত নরম, এত নাড়িয়ে দেওয়া, যেন বুকের গভীর থেকে উঠে আসা কোনো কান্না। সালমা কিছুক্ষণ চুপ রইলেন, কিছু বললেন না। ধীরে ধীরে এগিয়ে এসে ধারার গালটা ছুঁয়ে বললেন। ডেকে ফেলছো তো, একবার বললে তো আর ফিরিয়ে নেওয়া যায় না মা। এই ডাক আমি বুকের ভেতর সোনার মতো রেখে দেব, অবশ্যই ডাকবে। ধারা এবার চোখ তুলে তাকালো সালমার দিকে। সেই চোখে ভয়ের ছায়া নেই, আছে কিছুটা আশ্রয়ের আলো। ধরা পড়ে সে ভীষণ করে চেয়েছে এই মা ডাকের প্রতিদান। সালমা এবার আলতো করে বললেন। এবার বলো তো, কথায় থাকতে চাও? ধারা এবার কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে গেল। গতরাতে সে এটুকু বুঝেছে লোকটা তাকে অপছন্দ করে হয়তো, আর ধারার উপস্থিতি মনে হয় বেশি অস্বস্তি বোধ করছে। মানুষটাকে সমস্যায় রাখতে চাইল না ধারা। ঠোঁট ভিজিয়ে জানালো।
অনুমতি দিলে পাশের ঘরে থাকবো। উনি আমাকে হয়তো পছন্দ করে না, আমার উপস্থিতি ওনাকে বিরক্ত করতে পারে। সালমা বেগমও বুঝার মতো করে মাথা নাড়ালেন। প্রথমে কথাটা শুনে মন খারাপ হলেও ন্যানো সেকেন্ডের মধ্যে চোখ জলজল করলো তার। মনে মনে হয়তো ফন্দি আঁকলেন কিছু একটার। চোখ বুজে অনেকক্ষণ কিছু একটা ভেবে ফট করে বললেন, ঠিক আছে, তুমি দুপুরের পরই সব জিনিসপত্র নিয়ে পাশের ঘরে যেও, আমি ঘর পরিষ্কার করার ব্যবস্থা করে দেব। ধারা মুচকে এসে মাথা নাড়লো। ঠিক সেই মুহূর্তে রুমের দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ এলো। মা, তুমি কি এখন বের হতে পারো? আমি অফিস যাব, দেরি হয়ে যাচ্ছে। শ্রাবণের কণ্ঠে কিছুটা জড়তা আর কিছুটা বিরক্তি মিশানো, কারণ তার মোটেই অফিস গিয়ে কোনো কাজ করতে হবে না, তবুও যেতে হবে। কারণ স্বয়ং সামিউল শেখ শ্রাবণকে দেশে আসার সাথে সাথে চাচার বিজনেসে হাত লাগিয়ে দিয়েছে, তাই দেশে থেকে তাকে বিজনেস সামলাতে হবে। শ্রাবণের কণ্ঠ পেয়ে সালমা বেগম ধারার দিকে তাকিয়ে চোখ ইশারা করলেন, ভয় পেতে নিষেধ করলেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন, খুলেই বললেন, হ্যাঁ যাচ্ছি তো বাপ, একটু অপেক্ষা কর। এত তাড়া কিসের তোর? শ্রাবণ দরজার পাশেই দাঁড়িয়েছিল, গলায় ব্যাগ ঝুলানো, হাতে ফোন। মায়ের মুখে ভেতর অদ্ভুত কোমলতা দেখে থমকে গেল সে। ভেতরে চোখ ফেলতেই চোখে পড়লো ধারার সঙ্গে। ধারা এবার মাথা নিচু করলো না, চুপচাপ শান্ত চোখে তাকিয়ে রইল তার দিকে। তবে এক মুহূর্তের জন্য সন্তুষ্ট হলো শ্রাবণ। মেয়েটা যে তার কথা শুনে সালোয়ার কামিজ পরেছে তা দেখে ভালো লাগলো। এই তো এখন দেখে ঠিকই সরিষি মনে হচ্ছে, কত স্নিগ্ধ লাগছে। গত রাতে কেন যে এত সেজেছিল মেয়েটা তা এখন ভেবে পায় না শ্রাবণ। এদিকে সালমা বেগম দরজা পুরো খুলে ধারাকে বললেন, যাও মা, তোমার শ্বশুর নিচে আসছে, তোমার জন্যই অপেক্ষা করছে, একটু চাটা খেয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলে নিচে আসছি। আর দুপুরে যেটা বললাম মনে রেখো। ধারা মাথা নেড়ে ধীর পায়ে বাইরে চলে গেল। নিচের দিকে যেতে যেতে ওর বুকের ভেতরটাও ধুকপুক করতেই লাগলো, যেন এক অজানা পথের সামনে দাঁড়িয়ে আছে সে, যার শেষ কোথায় জানে না। শ্রাবণ তখনও দাঁড়িয়ে ফিকুচকে গুটি গুটি পায়ে চলা ধারার প্রস্থান দেখলো। এরপর মায়ের মুখে প্রশ্ন ছুড়ে দিল, তুমি এতক্ষণ ওর সঙ্গে কথা বলেছিলে? সালমা বেগম একটুখানি হেসে বললেন, হ্যাঁ তো কি করব, বউয়ের সঙ্গে কথা বলা তো খারাপ না। তুই যা শিখে এসেছিস তার চেয়ে অনেক ভালো শিখে এসেছিস বলে ভাবতাম। আমি কিন্তু ওকে আলাদা ঘরে থাকতে বলেছি, এটা শুধু তোর উপর না চাপিয়ে ওর সম্মান বাঁচিয়ে, বুঝলি? শ্রাবণ কিছু না বলে নিচে তাকালো। হয়তো তার মায়ের সরল কথাগুলো একটু একটু করে নিজের ভেতরে জমাট বরফ গলিয়ে দিচ্ছে নাকি না। সালমা বেগম একটু চালাকি করে আবারও বললেন, ইকরার ঘরে ওকে থাকতে বলেছি, তুই নাকি ওকে রাতে সোফাতে ঘুমাতে দিয়েছিস। বিষয়টা খুবই খারাপ, তাই পাশের ঘরে ও থাকবে আজ থেকে, যতদিন না তুই ওকে মেনে নিস। শ্রাবণ এবার ফিরকুচকে বলল, এমনভাবে বলছো যেন আমি ওই মেয়ে কন্যা ঘরে থাকতে বাধা দেব? বাধা দিব না। অবভিয়াসলি নো। সালমা বেগম এবার দৃঢ় কণ্ঠে ধমক দিলেন, শ্রাবণ, মেয়েটা বউ হয় তোর, বিয়ে করেছিস তুই, ভুলে যাস না। শ্রাবণ এবার চোখ বন্ধ করে ধাতস্থ হয়ে বলল, ও একটা বাচ্চা মা, বউ হওয়ার মতো বয়স ওর না। তুমি একটা বাচ্চা মেয়েকে আমার ঘরে তুলে দিয়ে যদি সংসার করতে বলো, সেটা তো হয় না মা, সব কিছুর একটা নিয়ম থাকে। সালমা বেগম এবার গলা নামিয়ে শান্তভাবে বললেন, শ্রাবণ, আমি জানি তুই এখনো ক্ষুব্ধ, অবাক, বিরক্ত, এমনকি হয়তো রাগান্বিত, কিন্তু শোন, জীবন সব সময় আমাদের পছন্দ মতো চলে না। অনেক সময় অচেনা পথেই আমাদের হেঁটে যেতে হয়। আমি তোকে কোনো কিছু জোর করতে বলছি না, আমি শুধু বলছি এই মেয়েটাকে মানুষ হিসেবে দেখ, ওর ভয়, ওর অসহায়তা একটু বোঝার চেষ্টা কর। ও এতিম শ্রাবণ, ওর চোখের দিকে একবার তাকিয়ে দেখিস, ও কতটা আতঙ্কিত, কতটা অসহায়। ওকে যদি তুই এভাবে অবহেলা করিস তাহলে তো, আর তোর বাপ ওকে এই বাড়িতে এনেছে স্বাভাবিক সুখী জীবন দেওয়ার জন্য, আর তুই এমন করবি বাবা? শ্রাবণ এবার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে আসতে বলল, মা, ইমোশনাল কথা বলো না, আবেগ দিয়ে জীবন চলে না।
তুমি জানো আমি প্ল্যান করে কখনো কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু মা আমার তো নিজস্ব কিছু আশা ছিল, পরিকল্পনা ছিল। এখন সব ওলটপালট হয়ে গেছে। এই পরিস্থিতি আমি হ্যান্ডেল করতে পারছি না। আমি ওই মেয়েকে নিয়ে কীভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে বলবো যে সে আমার স্ত্রী? আমার বন্ধুরাও হাসাহাসি করবে ওকে দেখে। সমাজে ওকে আমি কিভাবে... সালমা বেগম এবার একটু দূরে সরে গিয়ে শক্ত কণ্ঠে বললেন, সমাজ কি বলবে তাই নিয়ে ভাবছিস? সমাজ তোর পাশে ছিল কবে, যা এখন তোর সম্মান নিয়ে চিন্তা করছে? শ্রাবণ হতবাক হয়ে তাকালো মায়ের দিকে। তিনি থামলেন না, কণ্ঠ আরো গভীর হয়ে উঠল। তুই বলছিস তোর বন্ধুরা হাসবে? ওরা যদি তোকে সত্যিকারের মানুষ হিসেবে জানতো তাহলে হাসতো না শ্রাবণ। আর তুই তো চিরকাল আলাদা কিছু করতে চাইতিস। আজ তোর সামনে এমন একটা সুযোগ, একটা নিরীহ মেয়েকে যে এতটা কষ্টের ভেতর দিয়ে এসেছে তাকে সম্মান দিয়ে তোকে প্রমাণ করতে হবে তুই কেমন মানুষ। আর তুই কি করছিস? তার চোখের ভয় দেখে ঘৃণা করছিস, অবহেলা করছিস। শ্রাবণ এবার কিছুটা গলার স্বর উঁচু করেই বলল, কিন্তু মা আমি তো প্রস্তুত ছিলাম না। আমি তো এমন বউ চাইনি। আমি তো স্বপ্ন দেখেছিলাম এমন কাউকে যার সাথে আমি চলতে পারবো, মানিয়ে নিতে পারবো, যার লোক, পোশাক, কথাবার্তা সব কিছুতে আমি গর্ব করতে পারবো। সালমা বেগম এবার চুপ করে গেলেন কিছুক্ষণের জন্য, তারপর ধীরে ধীরে বললেন, শ্রাবণ, তুই এখন যা বলছিস সেটাতে আমি দোষ দিচ্ছি না। এই বয়সে এরকম ভাবা অস্বাভাবিক নয়, কিন্তু একটা কথা মনে রাখ, এই মেয়েটাকে তুই গর্বের জায়গায় না রাখলে কেউ রাখবে না। তোকে গর্ব করতে হবে ওকে তোর মনের মতো মানুষ বানিয়ে, ওর পাশে দাঁড়িয়ে ওর নিজের হয়ে উঠতে সাহায্য করে। এই কাজটাই বড় শ্রাবণ। আর বিশ্বাস কর, একদিন তুই নিজেই গর্ব করবি যে তুই এমন একটা মেয়েকে গ্রহণ করেছিলি যার সামনে একদিন সবাই মাথা নিচু করবে। শুধু সময় দে। সালমা বেগম এবার সামনে গিয়ে ছেলের মুখটা নিজের দু হাতে ধরলেন, চোখে চোখ রেখে বললেন, আমি বুঝতে পারছি শ্রাবণ, সবটুকুই বুঝছি। তুই একটু ভাব না, তোর জন্যই শুধু নয়, ওই মেয়েটার জীবনটাও থেমে গেছে। ওকে দয়া নয়, সুযোগ দে শ্রাবণ, সময় দে, শুধু সময়। একটু ধৈর্য ধর বাবা। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। শ্রাবণ মায়ের চোখ থেকে দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালো। আলো ছড়িয়ে পড়েছে চারিপাশে, ধরা দিচ্ছে নতুন এক সকাল। সময় সময় বলবে মা। শ্রাবণ আস্তে বলল। সালমা বেগম এবার নিশ্চিতভাবে হেসে বললেন, এই তো আমার ছেলে, ঠিক পথটা চিনে নিবি একদিন। আমি জানি তুই পারবি। শ্রাবণ এবার কিছুই বলল না, গলা খুসখুস করছিল, চোখ একটু লালও হয়ে উঠেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সালমা বেগম এবার সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে শুধু বললেন, আমি ওকে বলেছি পাশের রুমে থাকতে, তুই ওকে কিছু বলিস না। দরকার হলে নিরাস্ত থাকিস, কিন্তু অবহেলা করিস না, অপমান করিস না। কারণ সেটা শুধু ওর জন্য না, তোর নিজের সম্মান রক্ষার জন্য। সিঁড়ি দিয়ে নেমে গেলেন সালমা বেগম, আর শ্রাবণ চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের ভেতরে চলা দ্বন্দ্বের গভীরে ডুবে। একটা লড়াই শুরু হয়ে গেছে শ্রাবণের নিজের সাথেই। নিজের সিঁড়ি বেয়ে নেমে আসছে সালমা বেগমের চোখে পড়ে ড্রয়িং রুমের জানালার পাশে রাখা সেন্টার টেবিলটায় বসে রয়েছে ধারা। তার সামনে এক কাপ ধোয়া ওঠা চা, আর তার বিপরীত চেয়ারে হেলান দিয়ে বসে আছেন সামিউল শেখ। সালমা বেগম থমকে দাঁড়ান এক মুহূর্ত। তার চিরচেনা কঠোর মুখাবে কৌতূহল আর সামান্য আশ্চর্যের ছায় খেলে যায়। দেখে কত সুন্দর লাগছে আজ, তার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ। মেয়েটাও দেখতে কত মিষ্টি। সামিউল শেখ মৃদু হেসে জিজ্ঞেস করলেন, শ্রাবণ কি তোমার সাথে বাজে ব্যবহার করেছে? দাঁড়া তৎক্ষণাৎ দুদিকে মাথা নেড়ে বলল, না না, একদম করেনি। সামিউল শেখ মাথা নেড়ে বললেন, ঠিক আছে, ছাগলটা তোমার সাথে বাজে ব্যবহার করলে আমায় বলবে, ঠিক আছে? ওর পিঠের চামড়া তুলে নেব আমি। ধারা ঠোঁট চেপে হেসে মাথা এলিয়ে বলল, জি আচ্ছা বাবা। দাঁড়ার মুখে বাবা ডাক শুনে প্রশান্তিতে বুক ভরে উঠল সামিউল শেখে। অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, খুব শান্তি লাগছে তার। সালমা বেগম একটু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটাই দেখছিলেন।
সাইমন শেখের মুখে প্রশান্তির হাসি, ধারার মুখে প্রথমবারের মতো প্রাণ খুলে বলা বাবা ডাক। এই ডাকটুকু, এই শব্দেই যেন ঘরের আঙিনাটা আলোকিত হয়ে উঠল। এতদিন ধরে শূন্য শূন্য ছিল কিছু, সেই শূন্যতাই হয়তো আজ খানিকটা পূর্ণ। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, নরম পায়ে শব্দে এগিয়ে এলেন সামনের দিকে। ধারা ও সামিউল দুজনই তাকে দেখলো। তাকে ধারার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে ছিল, কিন্তু সালমা বেগম ইশারায় থামিয়ে দিয়ে বললেন, বসে থাকো মা, তোমাদের দেখে ভালো লাগছে। তার কণ্ঠে ছিল একরাশ প্রশ্রয় আর চোখে মায়ের কোমল ছায়া। তারপর হাসি মুখে সামিউল শেখকে উদ্দেশ্য করে বললেন, এই যে সাহেব, আজকে দুপুরে কিন্তু তোমাকেই খাবার সার্ভ করতে হবে। তোমার পছন্দের মাছ রান্না করছি। সামিউল শেখ মাথা নেড়ে হেসে বললেন, আরে আমি তো ঠিক তাই ভেবে এসেছি, তবে রান্না তুমি করবে না। আমি নতুন গিন্নির হাতে স্বাদটা একটু চেখে দেখবো। তুমি তো জানোই না ধারা কত অসাধারণ রান্না করতে পারে। ধারা একটু অপ্রস্তুত হয়ে তাকালো, চোখ নামিয়ে ফেললো লজ্জায়। সালমা বেগম হেসে বললেন, ও আল্লাহ, তাই নাকি? বেশ, আজ তাহলে ওই রান্না করবে, আমি পাশে থাকবো, শুধু গাইড করব। বলা তো যায় না, ছোট মানুষ, হাত টাত পুড়িয়ে ফেললে। বলেই হাসলেন সালমা, অথচ আবারও মুখে অন্ধকার নেমে এলো ধারার। অবাক হয়ে একবার সালমা বেগমকে দেখলো, একবার সামিউলকে দেখলো। এনারা কি ফেরেশতা? এমনও মানুষ হয়? তারা ধারার হাত পুড়ে যাওয়া নিয়ে চিন্তিত, অথচ 8 বছর বয়স থেকেই তো প্রতিনিয়ত রান্না করে হাত পুড়িয়েছে সে। তখন কোনো কেউ ধারাকে এভাবে আগলে রাখেনি। চাচি কেন তাকে রান্নাঘরে পাঠাতো? তাহলে কি সত্যি বাবা মা ছাড়া কেউই এমন হয় না? এক মুহূর্তের জন্য আবেগ আটকাতে পারল না ধারা, ফুপিয়ে কেঁদে উঠল। সালমা বেগম সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। এই কি হলো মা? ধারা, তুমি কাঁদছো কেন? তিনি তড়িঘড়ি করে এগিয়ে এসে ধারার পাশে বসলেন। তার দুই গাল দুহাতে ধরে চোখের জল মুছতে চাইলেন। সামিউল শেখও চেয়ার সরিয়ে উঠে এলেন পাশে, গলার স্বর গম্ভীর হয়ে গেল। কি হয়েছে মা? কেউ কিছু বলেছে তোমায়? কাঁদছো কেন? ধারা তড়িঘড়ি করে মাথা নাড়লো, ফোপাতে ফোপাতে বলল, কেউ কিছু বলেনি। আমি শুধু ভাবছিলাম, এত ভালোবাসা, এত মায়া আমি কোনোদিনও পাইনি। এতদিন পর কেউ আমার হাত পুড়ে যাওয়া নিয়ে চিন্তা করছে। এটা এটা আমার কেমন যেন লাগছে। আমি তো ছোট থেকে প্রতিদিনই হাত পা পুড়িয়ে এসেছি মা। আমার হাতে পায়ে এখনো খুন্তির ছেঁকার দাগ আছে। ওরা কেউ কখনো আমাকে আপনাদের মতো ভালোবাসেনি কেন? এতিম বলে সবসময় মারতো আমায়। কেন মারতো? শুধু কি যারা বাবা মা হয় তারাই এত ভালোবাসে? অসহায় চোখে স্বামীর দিকে তাকালেন সালমা বেগম। সামিউল শেখও চোখে পানি নিয়ে তাকালেন। এ কি জীবন! সালমা বেগম ধারাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন নিজের হৃদয়ের গভীর থেকে ভেসে আসা সবটুকু মমতা এক মুহূর্তে ঢেলে দিলেন তার বুকের মাঝখানে। না মা না, কেবল যারা গর্ভে ধারণ করে তারাই মা হয় না। ভালোবাসাই সবচেয়ে বড় সম্পর্ক গড়ে তোলে। তুই এখন থেকে দেখবি, এই ঘরের তোর জন্য এত মায়া জমে থাকবে যতটা তোর সারা জীবন কেউই দেয়নি। সালমার কণ্ঠ কেঁপে উঠেছিল, কান্না যেন গলায় দলা পাকিয়ে আসছিল, কিন্তু সে তো তা গিলে ফেলেছিল বারবার, যাতে ধারা শক্ত হতে পারে। ধারা তার গাল মায়ের গলায় লুকিয়ে ফেল, শ্বাস আটকে আটকে বলতে লাগলো, আমি আর কখনো কাঁদতে চাই না মা। আমি শুধু একটু ঠাঁই চাই, একটু ভালোবাসা চাই। আপনি কি আমাকে সত্যি সত্যি মা বলতে দেবেন? সালমা আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নেড়ে কপালে চুমু খেলেন ধারার। এক মুহূর্তের জন্য আবিষ্কার করলেন তার ভাবনা মতে মেয়েটা মোটেও বোবা নয়। অনেক কথা বলতে পারে, অনুভূতি প্রকাশ করতেও পারে, কিন্তু পরিবেশের জন্য কখনো কথা বলতে পারেনি। সালমা এবার তার চোখের পানি এবার আর আটকাতে পারল না। সামুশিক চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে এলেন, একটা হাত রাখলেন ধারার মাথায়, নরম কণ্ঠে বললেন, ধারা, তুমি শুধু এইটুকু মনে রাখো, তোমার কষ্টগুলো আজ থেকে ভাগ হয়ে গেছে। এখন তোমার পাশে আমরা আছি, তুমি মোটেও এতিম নাও। আমি তোমার বাবা আছি তো। ধারার বুকটা আবারও গভীরভাবে ভরে উঠল। তার ভেতরে জমে থাকা বহু বছরের একা থাকার ইতিহাস, দুঃখ, যন্ত্রণা, অন্ধকার
কুয়োটা যেন আজ একটু আলোর রোদ পেতে শুরু করলো। তার কণ্ঠ থেমে গেল কাঁপতে কাঁপতে। সালমা বেগম তাকে বুকের মাঝে চিনি নিয়ে বললেন, এখন থেকে কেউ তোকে কষ্ট দিতে পারবে না। এই ঘরটা তোর ঘর, আমরাও তোর আপন। দাঁড়ার চোখের পানি যেন থামতে চায় না। সে নিজেকে আর ধরে রাখতে পারল না, বুক ভরে হেঁচকি দিয়ে কেঁদে ফেলল। সামিউল শেখ এবার গভীর গলায় বললেন, তুই শুধু ভালো থাকিস মা। তোর জীবনে সব হারানোর জিনিস আমরা ফেরাতে পারবো না জানি, কিন্তু বিশ্বাস কর, আমরা তোকে আর ভাঙতে দেব না। এখন থেকে তুই ভালোবাসা পাবি, যতটা তুই পাওয়ার কথা ছিল ছোটবেলায় ততটাই। ঘরটা তখন নিস্তব্ধ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। শ্রাবণ নিচের সিঁড়ি বেয়ে নামছিল, হাতে 2টা ফাইল, চোখে অফিস যাওয়ার তাড়া। ও ফাইলগুলো খুঁজতেই এতক্ষণ উপরেই ছিল, কিন্তু মাঝপথে থমকে দাঁড়ালো। ড্রয়িং রুম থেকে ভেসে আসা অস্ফুট কান্নার শব্দ তাকে কেমন যেন কুঁচকে দিল ভেতর ভেতর। পা চিপে চিপে এগিয়ে এলো, আর সামনে যা দেখলো তাতে ভ্রু কুচকে গেল তার। জানালার পাশে ধারা তার মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সালমা বেগম এক হাতে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, অন্য হাতে আঁচল দিয়ে চোখ মুছছেন। পাশে সামিউল শেখ স্থির দাঁড়িয়ে, মুখে গম্ভীরতা আর চোখে মায়ার ছায়া। শ্রাবণ একটু অবাক হলো। এই তো মেয়েটাকে ঠিক দেখছিল, এখন আবার কাঁদছে কেন? এক পলক ধারার চোখের দিকে তাকে শুকনো ঠোক গেল শ্রাবণ। মেয়েটাকে এভাবে দেখে খারাপ লাগছে নাকি তার? সে কণ্ঠে খানিক বিরক্তি মিশিয়ে বলল, ও কাঁদছে কেন? তার গলায় যেন অভ্যস্ত স্বর। অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর জন্য এরকম রোবোটিক হয়ে উঠেছে সে। শ্রাবণের কণ্ঠে ধারা তখনও মাথা নিচু করে চোখ মুছে চুপচাপ। সালমা বেগম ধীরে মাথা ঘুরিয়ে ছেলের দিকে তাকালো, শান্ত কণ্ঠে বললেন, তুই ওকে সোফাতে ঘুমাতে দিছিলি তো? ওখানে ঘুমিয়ে ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে, তাই কাঁদছে। এক মুহূর্তের জন্য মুখ কুচকে হতবাক হলো শ্রাবণ। ধারাও কান্না ভুলে ভাবাচাকা খেল। কিসের ব্যথা? কোথাকার ব্যথা? সে তো এমন কিছুই বলেনি। অথচ সামিউল শেখ মুচকি হাসলেন, ফট করে ধরে ফেললেন স্ত্রীর চালাকিটা। শ্রাবণ কিছুক্ষণ কুচকে তাকিয়ে বিষয়টা নিয়ে ভাবান্তর হলো। এরপর বিরক্তিতে শব্দ করে বলল, মানে কি বাজে কথা বলছো মা? সোফায় ঘুমিয়ে শরীর ব্যথায় কেউ কাঁদে? সালমা বেগম আরও খেপলেন, চুপ কর তুই বেয়াদব ছেলে, তোর জন্যই ওর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। একটা মেয়েকে, তাও নতুন বউ, ঘুমানোর জায়গা না দিয়ে বসার সোফায় ঠেলে দিলে শরীর ব্যথা তো হবেই। তার উপর ও আবার গায়ে পড়ে তো কিছু চায়নি, বরং মুখ বুজে কষ্টটা সয়ে নিয়েছে। এতটুকু সহানুভূতি তোর ভিতরে নেই? সালমা বেগমের কণ্ঠে রাগের সঙ্গে হতাশার মিশ্র সুর। তিনি নিজের অজান্তে ঝাঁঝিয়ে উঠলেন। ধারার মুখে ততক্ষণে বিস্ময় ছায়া। এইসব কি হচ্ছে? কিভাবে হচ্ছে? সে তো এসব কিছুই বলেনি। শ্রাবণ থতমত খেয়ে তাকিয়ে থাকলো। ধারা যেন শিউরে উঠল। সে তো কিচ্ছু বলেনি, একেবারেই না। তাহলে এই কথাগুলো সালমা বেগম বলছেন কিভাবে? আর তাতেই ধারা বুঝে ফেললো এই কথাগুলো সালমা বেগম ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলছেন, যেন শ্রাবণ একটু গলে, একটু থেমে ভাবে, একটু হলেও নিজের আচরণ নিয়ে লজ্জা পায়। ধারার বিস্মিত মুখ দেখে সালমা বেগম ভেতরে ভেতরে হাসলেন। তিনি জানেন সবসময় সত্যি বলে কিছু অর্জন করা যায় না। কিছু মানুষকে গলাতে হলে কল্পনার আগুনে মিথ্যার একটু তেল দিতে হয়। আর আজ তিনি সেই আগুনটাই জ্বালালেন। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলল, ওকে ওকে, এত ড্রামাটিক খবর কিছু নেই। আজ থেকে আলাদা ঘরে তো থাকবেই, বিছানাতে শুতে পারবে। তার মুখে বিরক্তি, কিন্তু চোখে এক অদ্ভুত অপরাধ বোধ খেলে গেল। ধারা কাঁদছে, এই দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলেছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না কেন। সামিউল শেখ এতক্ষণ চুপচাপ থাকলো, এবার গলা পরিষ্কার করে বলেন, ছাড়া সালমা, ছেলেটাও তো হুট করে এমন পরিস্থিতিতে পড়ে গেছে, সময় লাগবে বুঝে নিতে। তবে একটা কথা বলি শ্রাবণ, মেয়েটা কিন্তু মন দিয়ে আপন করে নিতে জানে। আজও রান্না খেলে বুঝবি। শ্রাবণ বিস্মিত চোখে বাবার দিকে তাকালো, তারপর ধারাকে পর্যবেক্ষণ করে বলল, ও রান্না করবে? সালমা বেগম এবার মুখ টিপে হাসলেন। হ্যাঁ, তোর পছন্দের কিছু রান্না হবে আজ, নতুন বউয়ের হাতের। তুই অফিস থেকে ফিরে চেখে দেখিস। ধারা মাথা নিচু করে ফেললো, আর শ্রাবণ এবার অবাক চোখে তাকালো একবার তার দিকে। মেয়েটার চোখে এখনো পানি, কিন্তু মুখে সেই পুরনো অসহায় আর আছে একটু
একটা চুকচুকে মনের আলগা হাসি। সে যেন বুঝেও কিছু বুঝলো না। ধীরে পা বাড়ালো দরজার দিকে, কিন্তু যাবার আগে থমকে একবার পিছনে ফিরে তাকালো মায়ের চোখে, তারপর বাবার মুখে শেষমেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ধারার দিকে। ধারার চোখে এখনো পানি, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। নিজেকে লুকাতে চাইল যেন। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, দেরি হয়ে যাবে। তার কণ্ঠে এখন আর আগের কষ্টটুকু ছিল না, কিন্তু পুরোপুরি কোমলতাও নয়, একটা দ্বিধা, একটা অস্বস্তি। ধারার দৃষ্টি তখন জানালার বাইরে আলো এসে পড়েছে তার গালে। লোকটা কি তাকে উদ্দেশ্য করে বলল যে অফিস যাচ্ছে? বাইরে এসে শ্রাবণী ঠোঁটের করে একটু টান পড়লো, যেটা সে নিজেও বুঝে উঠল না। এবং ঠিক তখনই ঘরের বাতাসটা একটু হালকা হলো, আর সালমা বেগম ধীরে ধীরে বললেন, বরফ গলতে শুরু করেছে। সামিউল শেখ শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন। মানে? সালমা বেগম বাঁকা হেসে বললেন, তোমার ছেলেকে হাড়ে হাড়ে চিনি আমি। দেখলে না, সামান্য কান্না করতে দেখে কেমন করে থমকে দাঁড়ালো। কবুল শব্দের একটা টান আছে বুঝলে। তোমার ছেলের ওসব ঢং বেশি দিন চলবে না। আমি আর একটু উস্কানি দেব দেখো। যেই ধারাকে আজ আমি পাশের ঘরে শিফট করব, সেই ধারাকে একদিন তোমার গুণধর ছেলে নিজ হাতে কোলে করে নিজের ঘরে নিয়ে যাবে। কথাটা মিলিয়ে দেখো। তোমাদের বংশ তো রক্ত চেনা আছে আমার। দুপুরের মধ্যেই ধারার অবস্থান পুরোপুরি বদলে দিলেন সালমা বেগম। সব জিনিসপত্র শ্রাবণের ঘর থেকে সরিয়ে পাশের ঘরে এনে দিলেন। তাদের বাড়িতে কাজ করা বাবু ভাইকে দিয়ে ঘরও পরিষ্কার করিয়ে নিলেন। ঘরে ঢুকে অবাক না হয়ে পারল না ধারা। এত সুন্দর করে সাজানো গুছানো দেখে একটু হতবাক হলো বটে, তবে মনে মনে একটু খুশিও হলো। আজ সে তাহলে বিছানায় ঘুমাতে পারবে। সালমা বেগম ধারার হাত ধরে টেনে বারান্দার দিকে নিয়ে আসলেন, মুখে বললেন, দেখো বোমা, এই যে বারান্দা, তুমি চাইলে এখানে এসেও সময় কাটাতে পারো। এ বাড়ির সবচেয়ে সুন্দর বারান্দা এটা। কথা মিথ্যে নয়, আসলে খুব সুন্দর। ধারা অবাক হয়ে চারপাশে তাকালো। বারান্দার বাঁদিকে ঝুলছে রং বেরঙের হ্যাঙ্গিং পট, যেগুলোর প্রতিটাতে ফুটে আছে বাহারি ফুল। বেগুনি, পেটুনিয়া, লাল গোলাপ, জিনিয়া, হলুদ রঙের নাম না জানা ফুল। নিচে সাজানো টবগুলোর ভেতরেও নানান জাতের গাছ। কিছুতে ছোট ছোট লেবু ধরেছে, কিছুতে পুদিনা পাতা আর তুলসী। পাশে রাখা ছোট্ট টেবিলে সাদা টেবিল ক্লথ, যার উপর রাখা রয়েছে একটি চায়ের কাপ আর একটি বই। যারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই সবুজে মোড়া কোণার দিকে। মুখে যেন নিজের অজান্তে একটা মুচকি হাসি ফুটে উঠল। এত শান্ত, এত আপন পরিবেশ সে অনেক দিন পর দেখছে। সালমা বেগম ওর দিকে তাকিয়ে আবারও বললেন কোমল গলায়, দেখো মা, এখানে বসে বিকেলে চা খাও, বই পড়ো, অথবা চুপচাপ থেকো। কেউ তোমায় বিরক্ত করবে না। তুমি এই বাড়ির মানুষ, নিজের বাড়ির মতোই মনে করে থেকো। দাঁড়া চোখ নামিয়ে চুপ করে থাকলো। মনটা ভরে উঠল মায়ায়। অনেক না বলা অনুভব যেন চোখের কোণে এসে ভিড় করলো। সে ধীরে মাথা নাড়ল, তারপর হালকা গলায় বলল, ধন্যবাদ মা, এতটা ভাবিনি আমি। আচ্ছা, ফুল গাছগুলো কি আপনার হাতের? সালমা বেগম হেসে বললেন, হ্যাঁ, ওই আর কি, মাঝে মাঝে শখ করে করতাম। আজকাল আর এসব করা হয় না। সপ্তাহে 2 দিন যত্ন নিতে পারি। দাঁড়া এবার হুচ করে উৎফুল্লিত হয়ে বলল, মা, আমারও না বাগান করার খুব শখ। গ্রামে কখনো চাচি এসব করতে দেয়নি। আপনি অনুমতি দিলে এই বাগানটা আমি নিজের মতো করে সাজাই। একটুও নষ্ট করব না, আমি যত্ন করব খুব। বাচ্চাদের মতো করে করা আবদারটা শুনে সালমা বেগম হেসে কাঁধে হাত রাখলেন। অবশ্যই, এ ঘরটা তোমাকেই তো দিলাম, বারান্দাও তোমার। এসব করার তো সময় নেই আমার। তুমি নিজের মতো করেই সাজাও গোছাও, তোমারই তো সংসার। সংসার শব্দটা শুনে বুক থক করে উঠল ধারার। সংসার? তার সংসার কার সাথে? ও লোকটার সাথে? কিন্তু এটাকে কি সংসার বলে কি জানি। এরই মধ্যে হুট করে ধারা লক্ষ্য করলো শ্রাবণের ঘরটা ঠিক পাশে হওয়ায় এই বারান্দা থেকে শ্রাবণের ঘরের বারান্দাটা ঠিক দূরে নয়, অনেকটা কাছে। এতটাই কাছে যে হাতে হাতে কিছু দেয়া নেওয়া করা যাবে। বিষয়টা খুব অসাধারণ হলেও ধারার ভয় হলো, লোকটা যদি বারান্দায় আসে তাহলে তো অবশ্যই তাকে দেখতে পাবে।
একদম সামনাসামনি দেখা যাবে। ধারা দৃষ্টি অনুসরণ করে সালমা বেগমও তাকালেন। শ্রাবণের সাদামাটা বারান্দাটা দেখে তিনি হেসে বলেন, আমার ছেলে বারান্দায় কখনো আসে না বৌমা। দেখো কতটা শূন্য হয়ে পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা অযত্ন করে ও। তুমি ভেবো না, ও বারান্দাতে এমনিতেও আসে না, তাই তোমায় দেখতেও পারবে না, কিছু বলবেও না।